কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক, আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। আমার ছোটবেলা থেকেই আমি ইনবর্ন ট্যালেন্টেড। আজকে কি ইন্ডাস্ট্রির লোক পারেন না? আমার থেকে অনেক অপদার্থ আর্টিস্টদের নিয়ে কাজ করা হচ্ছে। আমি মধ্যে কান দিয়ে একটা টাইম গিয়েছিল যখন আমি প্রচণ্ড ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তখন আমি বাধ্য হয়েছি চাকরি করতে। আজকে করতে হয়, কিন্তু যন্ত্রণা বুকের মধ্যে আছে। আমাকে খুব হেল্প করেছেন আমার স্কুল টিচাররা, আমার স্যারেরা। শুধু যারা হেল্প করেননি সেই সময় বা তার পরবর্তীকালে আজ অবধি, সেটা আমার ইন্ডাস্ট্রি। খেলাতে সিরিয়ালে আমি কাজ চাইতে গেছি, সে আমাকে বলল যে কে ভাই তুমি? দাদা এই আমার ছবি, আমি অভিনয় করেছি। কি কি অভিনয় করেছো? এবার তুমি ২০০ খানা ছবির নাম কি করে বলবে? মাই ডটার ইজ অ্যান অটিস্টিক বেবি। তো আমি এখনও ৭ বছরে বাবা ডাক শুনিনি। লড়াই চলছে, তবে যন্ত্রণা বুকে আছে, খুবই যন্ত্রণা আছে। যদি একজনও কেউ একটু সাহস দেখাতেন আমাকে নিয়ে, যে না এই ছেলেটাকে নষ্ট হতে দেবো না, মানে এর ট্যালেন্টটাকে নষ্ট হতে দেবো না, বৃথা এর ট্যালেন্টটাকে হতে দেবো না, তাহলে আমার মনে হয় যে অনেক বড় কিছু আমি দিতে পারতাম। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। একটা সময় ছিল যখন বাংলা সিনেমার পর্দায় একটি ছোট্ট মুখ নিয়মিত দেখা যেত। হাসি, কান্না, দুষ্টামি সব কিছুই ফুটে উঠত তার অভিনয়ে। তবে আজ কিন্তু সে রয়েছে অনেকটাই আড়ালে। আজকে আমাদের সঙ্গে রয়েছে মাস্টার রিন্টু, সেই ছোট্ট ছেলেটি যার নাম সজল দে। আজকে আমরা তার জীবনের গল্প শুনবো তার নিজের মুখে। তার জীবনের সাফল্য, হারিয়ে যাওয়া এবং নতুন করে পথ খোঁজার গল্প শুনবো। সবার আগে জিজ্ঞেস করবো, কেমন আছো রিন্টুদা? ভালো আছি বোন, খুব ভালো আছি। আমি আমাদের দর্শক বন্ধুদের যারা নিয়মিত আমাদের এই অনুষ্ঠানটি দেখেন, তাদের সবাইকে আমি আমার আন্তরিক প্রণাম জানাই এবং ভালোবাসা জানাই। আর অবশ্যই বলবো যে তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, তোমার পাশে বসে আছি, এটা অনেক বড় সৌভাগ্য। না, এটা নয়, এটা একটা টাইমে হয়তো বলতে পারতাম যে সৌভাগ্য, কিন্তু এখন আর সেইটা আমি বলি না। আমি বলি আড্ডা আড্ডা, নো ইন্টারভিউ, নো সাক্ষাৎকার, শুধু আড্ডা। একদমই। তুমি, আমরা ছোটবেলা থেকে দেখছি, মানে আমি যখন ছোট ছিলাম তখন দেখছি, আমাদের পরিবার দেখেছে, সবাই দেখেছে, তোমাকে চেনে চাইল্ড আর্টিস্ট মাস্টার রিন্টু হিসেবে। সেই যে সিনেমায় চান্স পাওয়া, সেই সুযোগটা, সেটা কিভাবে এসেছিল? সুযোগ এসেছিল অ্যাকচুয়ালি আমার ছোটোবেলা থেকেই আমি ইনবর্ন ট্যালেন্টেড। মানে কি বলবো, ছোটোবেলা থেকেই আমার এই দিকের উপর প্রচণ্ড ঝোঁক ছিল। আমাকে এটা কেউ বল দিলে আমি খুশি হতাম না, কিন্তু যদি এটাকে বন্দুক দিত, আমি একা একাই আয়নার সামনে খেলা করতাম। এই মিঠুন আসছে, অমিতাভ আসছে, এই মারামারি হচ্ছে, এই হচ্ছে, মানে ফিল্মি ছিলাম খুব। তো সেইটা ৮০-র দশক, অর্থাৎ আমি প্রথম অভিনয় করি ৮৬ না ৮৫-র মাঝামাঝি। তো সেই সময় আমার মা রিয়ালাইজ করেন যে না, ও সাধারণ বাচ্চার মতো নয়। তো মায়ের প্রচেষ্টাতেই আমার টালিগঞ্জ পাড়ায় যাওয়া, এবং প্রথম ছবি করার কথা ছিল একান্ত আপন। যে পরিচালক ছিলেন তিনি হচ্ছেন বীরেশ চট্টোপাধ্যায়। তো সব ফাইনাল, স্ক্রিপ্ট দেওয়া হলো, গানের ক্যাসেট, তখন ক্যাসেটে গান লিখে ক্যাসেটে দিয়ে দেওয়া হতো, তোলো ছিন্ন বিনা গানটা আমার গাইতে হবে। তো আলটিমেটলি আমাকে ওখান থেকে রিজেক্ট করা হলো, যে না, এত ছোট বাচ্চা, অপর্ণা সেন, ভিক্টর ব্যানার্জির মতো লেজেন্ডদের এগেনস্টে কাজ করবে, ও কি পারবে সেই জায়গাটা করতে? তো যাই হোক, প্রথমেই এত কিছু প্র্যাকটিস করার পরে যখন আমি গেলাম, যাওয়ার পরেই রিজেকশন। আমারও মনে হলো কোথাও দিয়ে, মানে আমি তখন খুবই ছোট, কিন্তু আমার মনে হলো যে আমাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু উৎসাহটা আমার খুব ছিল। মা তো মন খারাপ, স্বাভাবিক। তো
আমি যখন চলে আসছি ঠিক সেই সময় খুব কম ছবি করেছেন ভদ্রলোক, মনোজ মিত্র। তিনি গাড়ি নিয়ে ঢুকছিলেন NT1 স্টুডিওতে। তা গাড়িটা দাঁড় করিয়ে একটু এগিয়ে গিয়ে দাঁড় করিয়ে বললেন, নামলেন, নেমে আমার মাকে বললেন যে আচ্ছা আপনি যদি কিছু না মনে করেন আপনার ছেলে কি অভিনয় করবে? মানে ওই দিনই কিন্তু, যেদিন আমাকে রিজেক্ট করা হলো। তা বললো হ্যাঁ আমি এসছিলামই তো, কিন্তু আমাদের তো এরকম ফিরিয়ে দেওয়া হলো। বলছে না, আমি একটি নতুন ছবি করতে চলেছি, ছবিটির নাম তুমি কত সুন্দর। তুমি হয়তো জানবে গানটা, অনেকেই জানেন। তোমার বাড়ির সামনে দিয়ে মরণযাত্রা, অপূর্ব গানের ডালি ছিল ছবিতে। তো আর সেই সময় গানের একটা আলাদা মাধুর্য ছিল সব ছবিতে, কিশোর কুমার, আশা ভোসলে, এই একটা যে ব্যাপার, বাপি লাহিড়ীর মিউজিক। তো বললো যে তাহলে ও তাপস পালের ছেলে ওকে খুব মানাবে। আর এখন তো বুড়ো হয়ে যাচ্ছি, হেয়ার ফল হয়ে যাচ্ছে, দাড়ি ফাড়ি পেকে যাচ্ছে, তখন তো একদম পুরো লালটুস টুসে ছিলাম। তো বললো যে ওর কোকড়ানো কোকড়ানো চুল, বেশ তাপসের ছেলে ওকে খুব মানাবে। তো এরপরে একটু সাহস জুগলো মনে। তারপর শুটিং করতে গেলাম। তো হয় না শুটিং করতে গিয়ে তুমি আজকে যাচ্ছ, কালকে যাচ্ছ, পরপর যাচ্ছ। তো তখনই অঞ্জন জেঠুর অফিস ছিল NT1-এ। তো অঞ্জন জেঠুর অফিসে গেলাম, সাহস করেই গেলাম। তখন বাবলু সমদ্দার নেই, আজ হর কাকু, এনারা সব ছিলেন। তো অঞ্জন জেঠু তো মন খোলা মনের মানুষ ছিলেন, একটা মানে কি বলবো, ওরকম পরিচালক, ওরকম স্ক্রিপ্ট রাইটার, এত বড় মনের মানুষ। খুব বললো যে ও আমার পরের ছবিতে কাজ করবে। কী ছবি? গুরুদক্ষিণা। এইবারে আমি যখন তুমি কত সুন্দরে অভিনয় করছি, সেই সময় তরুণ মজুমদার একটি বাচ্চা খুঁজছেন, যে বাচ্চাটিকে মানে ছবির হিরো বলা যেতে পারে। কিন্তু বাচ্চাটি খুব আদো আদো হতে হবে। এবং আমার প্রথম সংলাপ ছিল তুমি কত সুন্দরে, এই খেলনাগুলো সব আমার। তখন তাপস আঙ্কেল বলবেন হ্যাঁ বাবা তোমার, যদি তুমি আমার কাছে আসো। তখন আমার সেকেন্ড ডায়লগ ছিল, একই শটে ছিল, তুমি যদি আমাকে এই খেলনাগুলো সব দাও তাহলে আমি এক্ষুনি তোমার কাছে ছুটতে চলে যাব। তখন উনি আমায় কোলে নিয়ে নিয়েছেন। তো সেই যাবোটা যাবো ছিল না, আবো হয়ে গেছিল, মানে আমি এতটাই ছোট ছিলাম। তো যাই হোক, তখন তাপস আঙ্কেল আমার মাকে বললেন যে বৌদি এরকম তনুদা একটি কিন্তু বাচ্চা খুঁজছে, তো আপনি একটু যোগাযোগ করুন না। তখন তনুজেঠুর অফিস NT1-এর একদম ওই কোণের দিকটায়। তো আমি গেলাম, তনুজেঠু তো রাশভারী মানুষ। তা বললো যে ও কটা ছবি করেছে? বলছে এই একটাই ছবি করছে। বলছে কিন্তু ওর তো অনেক বড় রোল। তা সন্ধ্যারায় ওর মায়ের চরিত্রে অভিনয় করবে, তা ও কি পারবে? মানে ওই ব্যাপারটাকে, মানে যেটা হয় অভিনয়, আজ যেটা বুঝি সেটা তো তখন বুঝতাম না। তো তনুজেঠু বললেন যে ওকে কিন্তু তাহলে একটু আমার বাড়িতে সন্ধ্যার কাছে, মানে সন্ধ্যা আন্টির কথা বলছেন, সন্ধ্যার কাছে রেখে আসতে হবে। তো আমি টানা 15 দিন সন্ধ্যা আন্টির কাছে, আমি সকালবেলা আমাকে দিয়ে আসা হতো। সারা দিন আমার যত কিছু, মানে কি বলবো, খাওয়ানো থেকে শুরু করে সব সন্ধ্যা আন্টি নিজে করতেন, সব কিছু করতেন। আমাদের মা ছেলের একটা বন্ডিং তৈরি হয়ে গেছিলো, যেটা আমি অনেক বড় বয়স অবধি, সন্ধ্যা আন্টি আর আমি, মা আর ছেলে, মানে এরকম একটা সুপার হিট ছবি আছে। তো সেরকমই তারপরে পরশমণি চলাকালীন দোলন চাপায় একটা গোপাল টাইপের একটা ছেলে দরকার। তো সন্ধ্যা আন্টি রেকমেন্ড করলেন সুজিত গুহকে, যে একদম গোপাল ঠাকুর। তো এইভাবে পথ চলা শুরু। আর তখন আমি বলবো অবশ্যই যে পরিচালকরা বা গান তখনকার দিনের, এই সব কিছু মিলিয়ে, যেমন তুমি কত সুন্দর আমার প্রথম ছবিটি ফ্লপ হয়, কিন্তু গানের দিক থেকে ছবিটি হিট,
এবং ওই বাচ্চাটিকে ছবিতে মানুষ নিয়ে নেন, মানে বাচ্চাটি হিট। তো এইরকমভাবে আমার পথ চলা শুরু। তারপর তো মানে এমন ব্যস্ততা শুরু হলো, এত ছবি, পরপর ছবি। হ্যাঁ, মানে একটা টাইম হয়ে গেল যে শাখা প্রশাখা করতে পারলাম না, ডেট নেই। তরুণ মজুমদার তখন পথপ্রাসাদ করছেন, ওয়ান অফ মাই মানে কী বলবো মাইলস্টোন ছবি। তো শাখা প্রশাখা করছেন, তো উনি বললো যে না, আমি ওকে তো ছাড়তে পারবো না। আর এই সমস্ত পরিচালকদের, যারা এই মাপের পরিচালক, তারা কিন্তু 10 দিন যদি লাগে তাহলে 15 দিনের জন্য বুক করে নেবেন। তো বললো যে না, আমি ছাড়তে পারবো না। যাই হোক, শাখা প্রশাখা করা হলো না আমার। আমি দেখাও করেছিলাম, তো পছন্দও হয়েছিল কিছুটা আমাকে, কিন্তু হলো না। যাই হোক, ওই কারণে ডেট ক্ল্যাশ করে গেল। তো তারপর ব্যস্ততা, প্রচুর ছবি। 98-এ আমি মাধ্যমিক দিই। 98 অবধি আমি লাস্ট করি পুত্রবধূ, পল্লব ঘোষ পরিচালিত পুত্রবধূ। তারপর কি বলবো, মানে আমার জীবনে বজ্রাঘাত আসে। আমার বাবার খুব মেজর অ্যাটাক হয়, হার্ট অ্যাটাক, এবং বাবার অফিস বন্ধ হয়ে যায়। তার সাথে সাথে ফিনান্সিয়ালি আমরা খুব উইক হয়ে যাই। তো সেক্ষেত্রে আমাকে মনে হয়েছিল যে না, আমি কলেজ লাইফটা আমার টোটালটাই টিউশন করে, সেই স্যারেদের কোনো প্রফেসর কাছে গিয়ে, স্যার এই নোটটা একটু প্লিজ হেল্প করবেন, এরকমভাবে আমাকে খুব হেল্প করেছেন আমার স্কুল টিচাররা, আমার স্যারেরা। শুধু যারা হেল্প করেননি সেই সময় বা তার পরবর্তীকালে আজ অবধি, সেটা আমার ইন্ডাস্ট্রি। এই প্রসঙ্গে পরে আসছি, তবে তোমার যে পুরনো কথা দিয়ে আমরা শুরু করলাম, একদম যখন তুমি তো প্রথম সিনেমায় তুমি একটা ফেইলার, এটা বলতে পারি। এবার যখন ফিরে আসছো, তার মানে সেই সময় তোমার যখন আবার তাপস পালের সাথে কাজ করা শুরু, প্রথম সেটে যখন যেতে, তখন কীরকম এক্সপিরিয়েন্স ছিল সেই সময়, তখন কীরকম লাগতো? তখন মজার ব্যাপারটা হতো, মা সমস্ত কিছু খাবার দাবার আমার ব্যাগের মধ্যে নিয়ে যেতেন, এবং তাপস আঙ্কেল আমাকে বলতো, ব্যাগে কী আছে মায়ের? উনি তো খুব খেতে ভালোবাসতেন। মায়ের ব্যাগে কী আছে? তখন ওই বারবন বিস্কুটটা সবে বেরিয়েছে, তো ওই বিস্কুটটা খেতে খুব ভালোবাসেন, চকলেট বিস্কুট। বাচ্চা, এই আছে বিস্কুট আছে, ওই আছে। তখন তো এই এখনকার মতো এত চিপস টিপস এইসবের ব্যাপার ছিল না। তো এই আছে, ওই আছে, ফল আছে, যা মায়ের ব্যাগ থেকে নিয়ে আয়, মানে এইরকম ব্যাপারটা ছিল। বলে মানে মায়ের ভূমিকা তোমার জীবনে অনেকটা, মানে আমার মা না থাকলে, ওনার ওই সময় দেখো 80-র দশকে যখন গার্জিয়ানরা ভাবতেন যে আমার ছেলে একটা সেফ অ্যান্ড সিকিওর চাকরি করবে, এরকম একটা লাইফ হবে, বা পৈতৃক ব্যবসা থাকলে সেটা দেখবে, বা ডাক্তার হবে, বা ইঞ্জিনিয়ার হবে, আমার মা কিন্তু স্বপ্ন দেখেছিলেন যে না, আমার ছেলে একজন অভিনেতা হবে। এটা কিন্তু তখনকার দিনে দাঁড়িয়ে খুব কঠিন একটা ভাবনা, কারণ তখন মানে বাঙালিদের মধ্যে এই ব্যাপারটা ছিল। ও তো নোংরা লাইন, মানে লাইন বলা হতো, আমার কথাটা খুব বাজে লাগে বলতে, ও তো খারাপ জায়গা। কিন্তু সেই জায়গাটাই আজকে কিন্তু তোমাকে আমাকে এক জায়গায় বসিয়েছে, তাই না? সেই জায়গাটার জন্য এত পরিচিতি। আজকে যেখানেই যাই না কেন, যে কোনো জায়গায় আমি অনুষ্ঠানে যাই, বিভিন্ন জায়গা থেকে আমি গানের অনুষ্ঠান করি, বা কোনো এমনি ব্লাড ডোনেশন ক্যাম্প বা ইত্যাদি ইত্যাদি, যেখানেই যাই না কেন, মানুষ কত ভালোবাসেন আমাকে। আমি বলে, আমার সাথে যার রক্তের সম্পর্ক নেই, যাকে আমি কোনো দিন দেখিও নি, সেই মানুষটি আমাকে এত ভালোবাসেন। সে বাড়ি থেকে খাবার নিয়ে আসছে আমার জন্য। অনুষ্ঠান করতে গেছি, লাস্ট আমি একটা শান্তিপুরে অনুষ্ঠান করতে গেছিলাম, তুমি বিশ্বাস করবে না, শান্তিপুরে ওখানে যার মানে ওখানে আমার একটা ফেমাস গান ছিল, সজনী গো সজনী সিনেমার, ও মাসি নাড়ু দাও, ঠিক আছে? তো যার বাড়িতে ওই মোয়া বা নাড়ু, অ্যাকচুয়ালি কি ওইসব সাইডে একটু গ্রামের দিকে তো এগুলো থাকেই বাড়িতে, সব বাটি বাটি করে নিয়ে এসছে। আলাম এই মরেছে, এত তো খাওয়া সম্ভব না, আমি সবার থেকে একটা করে নিচ্ছি বলে নিয়ে আমি বললাম যে আমি নিয়ে যাচ্ছি, বাড়িতে ফ্রিজে রেখে রেখে খাবো, একবারে খেলে আমার সুগার হাই হয়ে যাবে।
তো যাই হোক, তো মানুষের এই ভালোবাসা এ তো জন্ম জন্মান্তরের পাওয়া, আমার মানে এর বাইরে কিছু হয় না। তবে কি ওই যে তোমাকে বললাম, আমরা আসবো এরপরেই সেই বিষয়তে আসবো, যে মানুষের প্রচুর ভালোবাসা আমি আজও পাই। এই যে দেখো না তুমি, এরকম বহু চ্যানেল আছে, বহু অনেকে দেখি তো ইউটিউব খুললে বা টিভি খুললে অনেকে আছে নামি দামি মুখ, তারা বসে আলফাল কথা বলে যাচ্ছে। ঠিক আছে, আলফাল কথা, ইন্ডাস্ট্রির কথা বাদ দিয়ে, তারা ইন্ডাস্ট্রির ভাবনা চিন্তাকে বাদ দিয়ে, ইন্ডাস্ট্রিটা কীভাবে ডেভেলপ করা যায় সেই সব কিছু বাদ দিয়ে তারা রাজনীতির দিকে ঢুকে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে না, এই যে তুমি ভেবেছো যে রিন্টুদাকে আমি খুঁজে বার করব, এই ভাবনাটা যদি আজকে কি ইন্ডাস্ট্রির লোক পারেন না? আমার থেকে অনেক অপদার্থ আর্টিস্টদের নিয়ে কাজ করা হচ্ছে, এবং যারা ইদানিংকালে নিজেদেরকে অনেক বড় আর্টিস্ট ভাবছেন বা দর্শক ভাবছেন, আমি ক্যামেরার সামনে তাকিয়ে চ্যালেঞ্জ করছি, যদি ফেস টু ফেস হই কোনো কাজেতে, একটু যদি চরিত্রটা আমার স্ট্রং হয়, তাহলে আমিও এটা দেখিয়ে দিতে পারবো যে আমি এনএসডি বা পুনে থেকে না এলেও বা থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে না এলেও কিন্তু আমি তরুণ মজুমদারের ছাত্র, আমি উৎপল দত্তের ছাত্র, তাদের কাছ থেকে আমি কাজ শিখে এসেছি। এবং আজও আমার চর্চার মধ্যে, সারা দিনে সব কাজের পরেও আমার চর্চার মধ্যে অভিনয় থাকে। আজও আমি আয়নার সামনে দাঁড়িয়ে বিভিন্ন ক্যারেক্টারকে আমি প্লে করি। তো সেই জন্য আমি মানে কি বলবো, মানে আমার ক্ষেত্রে আমি মধ্যেখান দিয়ে একটা টাইম গিয়েছিল যখন আমি প্রচণ্ড ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তখন আমি বাধ্য হয়েছি চাকরি করতে। চাকরির চও জানি না, মানে কি নিয়ম কানুন হারবেই যাবি আমি জানি না। হ্যাঁ, পড়াশোনাটা আছে, শিক্ষাটা আছে, সৎ এটুকু বলতে পারি। সেই বেসিসে আমি চাকরিটা করি, আজও করি, করতে হয়, কারণ আমার ফ্যামিলি আছে, আমার মেয়ে আছে, আমার ওয়াইফ, আমার মা, বাবা 4 বছর হলো চলে গেছেন। তো সব মিলিয়ে আজকে করতে হয়, কিন্তু যন্ত্রণা বুকের মধ্যে আছে। সুযোগ কিছু ছোট ছোট মানে প্রডিউসার যারা খুব কম বাজেটে ছবি করেন, কিন্তু ভালো ছবি করেন, পরিচালক ভালো, হয়তো সে নতুন, স্ক্রিপ্ট ভালো, গল্প ভালো, ছবি করছি, আমি বলেও দিচ্ছি যে ঠিক আছে, না আমি যে পারিশ্রমিক তার থেকে আমি কমই নেব, কারণ আমি তো বুঝতে পারছি লোকটা কত কষ্ট করে টাকাটা নিয়ে আসছে। এরকম বহু ছবি আছে যেগুলো রিলিজই হয়নি, যদি রিলিজ হতো হয়তো কোনো না কোনোটাই আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড মেরে দিতাম। তারা রিলিজ করতে পারেননি। যাই হোক, সেই ছোটবেলার সাফল্য, যেই সাফল্য, মানুষের ভালোবাসা, মানুষ দর্শক তোমাকে ভালোবাসে, এটা মানে তুমি নিজেও জানো। এবার সেই সময়ের যে সাফল্যটা আস্তে আস্তে এখন যে তুমি বলছো তুমি একটা চাকরি করছো, মানে একজন শিল্পী থেকে একটা চাকরি চুজ করা, এটাও একটা প্রচণ্ড কঠিন, হ্যাঁ মানে কঠিন বিষয় একটা। তো এখন এসে কি মনে হয় যে টলিউড তখন যেরকম ছিল, এখন টলিউডের মধ্যে পার্থক্য কতটা? এখন টলিউডের দ্বারা নিয়ন্ত্রিত নয়। আমি কাউকে হার্ট না করে বলতে চাই, টলিউডের দ্বারা নিয়ন্ত্রিত নয়। টলিউডের মানুষজন যারা, তারা যে কাজ করছেন সেটা তাদেরও নিয়ন্ত্রণে নয়। আউটসাইডার ঝান্ডাওয়ালা লোকেরা, সে যে রঙের ঝান্ডাই হোক না কেন, যেগুলো কিন্তু আমি আমার ছোটোবেলায় দেখিনি। রাজনীতি তখনও ছিল, তখনও নন্দনে আমি গেছি বা একাডেমিতে গেছি, নাটক দেখতাম, আমার ভালো লাগতো এগুলো। মানে আমি বলছি একটু বড় বয়সে আমি অজিতবাবুকে রামকৃষ্ণের পাঠ করতে দেখেছি, অজিত পাজাকে, গায়ে কাটা দেয় আমার, মানে এখনও এত সুন্দর অভিনয়টা করতেন। তো তিনিও তো রাজনীতির লোক ছিলেন। আমি উৎপল দাদুর কথা তো বাদই দিলাম, সৌমিত্র আঙ্কেলের কথা বাদই দিলাম। তো তার বাইরেও কিন্তু তারা ইন্ডাস্ট্রির ভেতরে রাজনীতিটাকে ঢুকতে দেননি, কোনোদিনই ঢোকেনি। কিন্তু আজ ইন্ডাস্ট্রিকে নিয়ন্ত্রণ করছে বাইরের কিছু লোক, এবং তারা রাজনীতি। কেউ বলছে রাম খারাপ, কেউ বলছে শ্যাম খারাপ, ঠিক আছে? তো এই চক্করটা আমার ভাল লাগছে না।
আর তার জন্য আমি কিছুটা কমিয়েও দিয়েছি স্টুডিও পাড়ায় যাওয়া। কী যাবো স্টুডিও পাড়ায়? আগে আলোচনা হতো, এই ওই ছবিটা দেখেছো, চায়ের ভাট নিয়ে, হয়তো পয়সা কত ছিল না, যে মানে এই দুটোকে তিনটে করে দাও তো চা, 3 বন্ধু মিলে বসে, মানে এরকম আমরা অ্যাক্টর যারা ছিলাম, কি বলবো, ওয়ান্টেডে যে পরিচালকের সাথে রবি কিনাকি যে অভিনয় আমি করলাম, সবাই খুব বাহবা করলেন। তারপরে দেখছি তার সমস্ত ছবিতে পরপর রবিজির কাছে আমি 7-8টা ছবি করি। আস্তে 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 দেখছি চরিত্রগুলো ছোট হতে শুরু হয়েছে, এবং খুব একটা ভ্যালুয়েবল চরিত্র নয়, না করলেও হতো। কিন্তু তখন আমার কি বলবো, বিয়ে থা হয়নি, পকেট মানির জন্য যেটা হয়। কিন্তু তারপর যখন আমি রিয়ালাইজ করলাম যে এইভাবে আমি নিজেকে নষ্ট করছি, আজকে আমার পাড়ার বন্ধুর মেয়ে, খুব ছোট্ট, ও আমাকে জিজ্ঞেস করছে, রিন্টু কাকু তোমাকে মারছিল কেন? মানে আমার হরিপদ ব্যান্ডওয়ালা বলে একটা ছবি আছে, সেখানে অঙ্কুশ আমাকে মারবে, আই প্লেড জাস্ট মানে একটা ফালতু ভিলেন। মানে ভিলেনের যে একটা লেভেল হয় সে লেভেল নয়, একদম পাতি ফাইটার বলতে পারো, ফাইটারের কাজ করাচ্ছে। শুধু ফাইটাররা ডায়লগ বলতে পারবে না, আমাকে দিয়ে 4টে ডায়লগ বলা হবে। মানে শেষের দিকের সিনেমাগুলোতে তুমি তোমার পছন্দের যে চরিত্র সেগুলো পাইনি। পেয়েছিলাম একটা ছবিতে, সেটা হচ্ছে রাজীব কুমার। রাজীবদার অত্যন্ত বিশ্বাস আমার ওপর আজও আছে, হ্যাঁ, এবং রাজীবদা আমাকে দিয়েছিলেন, কিন্তু দুঃখের বিষয়ে দুর্ভাগ্যজনকভাবে ছবিটি ফ্লপ করে যায়। খুবই মানে ওই ধরনের ছবি দেখো না, মানে একদম 3টে বা 4টে ছেলের ওপর গল্প, তার মধ্যে আমার ওই ছবিতে নাম হয়েছিল রিন্টু, মানে ক্যারেক্টারের নামই হয়েছিল রিন্টু। ছবিটার নাম ছিল হচ্ছে ক্রাইম দ্য ডার্ক সাইড। তুমি দেখলে বুঝতে পারবে যে মানে কিভাবে অভিনয় করে, মানে এত কম বাজেটের ছবি, যে মুখের ব্লাডকে নেওয়া হয়নি, মুখের ভেতরের যে ব্লাড, সেটা তো একটা আয়রন সিরাপ ইউজ করা হয়, সে ব্লাড কেনা হয়নি। এবার এই ব্লাড তো অন্যভাবে বানানো হয় কেমিক্যাল দিয়ে, সেটা তো মুখে নেওয়া যাবে না। কি করা হবে, গলফ গ্রিনে শুটিং হচ্ছে, আমাকে প্রচুর মারা হয়েছে, মানে এবার আমাকে মেরে ফেলা হবে আর কি, এরকম একটা কন্ডিশন, জাস্ট অ্যাজ প্রেম আমারে যেমন সোম করেছে, বা চিরদিনই তুমি যে আমারে রাহুল করেছে, তো সেই রকমই একটা সিচুয়েশান। তো এবার আমি কি করব, মুখে তো ব্লাড রয়েছে, এখানে লেগে রয়েছে, তো লালা বা ব্লাড সমেত লালা এটা আমি কোথা দিয়ে আনবো? তো রাইফদা হলো, কি তোমাদের এই ভুলগুলো কি করে হয়, রিকুইজিশন তুমি কি দিয়েছো বুবাই বললো আমি দিয়ে দিয়েছি, ওরা হয়তো আনতে ভুলে গেছে বা বাজেটের কোনো প্রবলেম হয়েছে, যাই হোক। তো আমি প্রোডাকশানের যে দাদা ছিলেন, আমাদের চা জল খাওয়াতেন, তাকে ডাকলাম, কাঁচা লঙ্কা আছে? হাঁ করে মুখে দিয়ে, রাইফদাও সবাই একসাথে বসে আছে, কাঁচা লঙ্কা আছে? 3-4টে নিয়ে এসো। মুখের দিকে তাকিয়ে আছে। এবার কষ্টটা হচ্ছে গরমের মধ্যে শুটিং করছি, আর ওইরকম মানে মাটিতে পড়া, ছুঁড়ে ছাড়ে একাকার অবস্থা, আর আমাকেই করতে হবে এমন শট, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শট, মানে নিচ্ছে 2টো ক্যামেরা ইউজ হচ্ছে। তো কী করবো, ব্লাডের জায়গায় আমি লঙ্কা চিবালাম লালা আনার জন্য। তুমি ছবিটা দেখলে বুঝতে পারবে আমার কষ্ট হচ্ছে, ওই কষ্টটাকে আমি, ঝালের কষ্টটাকে আমি কনভার্ট করেছিলাম আমার ব্যথার কষ্টে। মানে এটাই তোমার অভিনয়ের প্রতি ভালোবাসার জায়গা। এবং লালাটা যখন পড়েছিল, লালাটা লেগেছিল জামার সাথে, এবং মুখের যে ব্লাডটা দেওয়া হয়েছিল, আউটসাইডে ব্লাডটা, সেটা লালার সাথে মিশে লালার রঙটা হয়ে গেছিল লাল। তো এইগুলো আমি ভালোবাসি, আজও ভালোবাসি, প্রত্যেক মুহূর্তে অভিনয়কে ভালোবাসি, অভিনেতাদের আমি শ্রদ্ধা করি। আজ বহু অভিনেতা অভিনেত্রীরা খুব ভালো ভালো ছবি করছেন, কাজ করছেন, তো আমি তাদের শুভেচ্ছা জানাই, কিন্তু তার মাঝে আমি বা ব্রাত্য থাকবো কেন?
এই সময়টায় তুমি একদম এই নিজে বুঝতে পারছো যে তোমার রোল কমে আসছে, তোমাকে সেরকম ভ্যালিউ দেওয়া হচ্ছে না, সেই সময় নিজের প্রতি তো একটা মানসিক চাপ পড়ে নিজের মধ্যে। সেই সময়টা তুমি কিভাবে কাটিয়েছিলে? সেই সময়টা আমি তখন দেখলাম যে যখন আমার এইদিকে কাজ কমে আসছে, তখন আমায় এমন কিছু করতে হবে যেটার দরুন আমার রোজগারটা থাকবে অ্যাটলিস্ট। তো আমার খুব ছোটোবেলার বন্ধু, ও বাংলার টিচার এখন একটি স্কুলে। তা ও আমাকে বললো, আমি তো বাংলা কোচিং করাচ্ছি, বাংলা পড়াই, তুই ইংলিশটা পড়া। তো আমার ওয়াইফ কিন্তু আমার স্টুডেন্ট ছিলেন, যিনি এখন আমার ওয়াইফ, সে আমার কাছে পড়েছে। তো ওই সময়টা আমি তখন আমার তার মাঝে অনেক যন্ত্রণা, দুঃখ, প্রেমে আঘাত, এইসব গেছে আর কি, যেটা হয় ওই বয়সে, সেগুলো গেছে। কিন্তু নিজেকে ধরে রেখেছি আজ অবধি। আমি আমার একটা মোটো, আমি হারবো না, দেখি না, শেষ দেখব। হয়তো কোনো বয়সে গিয়ে আমি হয়তো আরও চুল পড়ে যাবে, দাড়ি পুরোটাই পেকে যাবে, তখন হয়তো গিয়ে একটা এমন পার্ট পেলাম যেখানে আমার মনও ভরল, আর মানুষও জানতে পারলো যে না, ও বর্ন ট্যালেন্টেড অ্যাক্টার, ইনবর্ন অ্যাক্টার। মানে আজও তোমার অপেক্ষা যে একটা ভালো চরিত্র যেটা তুমি নিজেকে তুমি সবার সামনে তুলে ধরতে পারবো, এটা আজও অপেক্ষায় আমি আছি। আমি এই নয় যে আমি ইন্ডাস্ট্রিতে রেগুলার যাতায়াত করি, আমি সত্যি রেগুলার যাতায়াত করি না, আমার সে সময় নেই। দেখো, তুমি তো বুঝবেই, একটা সংসার চালাতে গেলে আমাকে অনেক ব্যস্ত থাকতে হয়। তারপরে দুর্ভাগ্যজনকভাবে অনেক লাইফে কষ্ট আছে আমার ব্যক্তিগত জীবনে। আমার মেয়ে, মানে মাই ডটার ইজ অ্যান অটিস্টিক বেবি। তো আমি এখনও 7 বছরে বাবা ডাক শুনিনি। আমি ট্রিটমেন্ট চালিয়ে, ওর ট্রিটমেন্টের পেছনে অনেক টাকা খরচ, ওর যে মানে স্পিচ থেরাপি, বিভিন্ন থেরাপি হয় ওর, প্লাস ওর নার্ভের প্রবলেম আছে, তার পেছনে খরচ। মা অসুস্থ, মায়ের বাবাকে পারিনি, তখন আমার সেই ব্যাপারটা ছিল না, সেই অত রোজগার ছিল না। আজকেও যে আমি অনেক রোজগার করি তা নয়, কিন্তু যেটুকু করি অন্তত এইটুকু চালাতে পারছি বড়দের আশীর্বাদে। আর আমি মনে করি যে ঠিক আছে, দেখি না কি হয়, শেষ অবধি কী হয় দেখি না। যেমন করে তুমি আজকে আমার কাছে চলে এলে ছোটো বোনটি, তেমনি একদিন হয়তো কেউ না কেউ আসবে, বলবে যে না চলো, তুমি অভিনয় করতে চলো আমার সাথে। একদমই ভালো সময়ের অপেক্ষা ঠিক আসবেই সেই সময়। সেই আমি তো মানে তোমার এই যে কঠিন সময়, এখনও তুমি তোমার যেই আমরা গল্প শুনছি সেই গল্পে কিন্তু তোমার এখনও কঠিন সময়, কিন্তু তুমি হাসি মুখে মেনে নিচ্ছ। আমি অলওয়েজ এই সময় তোমার কাছের লোক বা মা, তোমার স্ত্রী, এদের তো একটা সাপোর্ট রয়েছে। তাছাড়া তোমার যখন সেই সময় একটা কঠিন পরিস্থিতি ছিল যে তখন তোমার কাজ নেই হাতে, ইন্ডাস্ট্রি থেকে কেউ তোমাকে মেন্টালি সাপোর্ট? এইবার মেন্টালি সাপোর্ট দেখো, জাস্ট মানে বিলিভ মি, কাজ চাইতে গেছি তখন খেলা বলে জি বাংলায়, আলফা বাংলা ছিল মনে হয় তখন, জি বাংলা হয়নি, আলফা বাংলা, খেলা বলে রাহুল কাজ করতো, মানে অরুণ, মানে আমি অরুণ বলে ডাকি ওকে, রাহুল চিরদিনই তুমি যা, মানে রাহুল, ওতে কাজ করতো। তো খেলাতে সিরিয়ালে আমি কাজ চাইতে গেছি, এরকম গরমকাল, প্রচণ্ড গরম। তা আমি গেছি, যাওয়ার পরে আমাকে যে কাস্টিংয়ের ওখানে বসেছিলেন, সে আমাকে বললো যে কে ভাই তুমি? দাদা, এই আমার ছবি, আমি অভিনয় করেছি। কি কি অভিনয় করেছো? এবার তুমি 200 খানা ছবির নাম কি করে বলবে? আমাদের তো অলরেডি তখন 200 খানা ছবি করা হয়ে গেছে। তা আমি বললাম এরকম, যেগুলো ভালো ভালো ছবি, নাম করা ছবি, সেগুলো বললাম। ও আচ্ছা আচ্ছা, তুমি একটা কাজ করবে। কি বলুন তো, ও বাইরে দেখো তো একটু মেঘ ফেক আছে কি না, ঠিক এরকমভাবে। তা আমি বাইরে, সাদা মনে কাদা নেই, আমি বাইরে গেলাম, গিয়ে দেখলাম যে না, মেঘ টেক নেই, হালকা একটা মেঘলা মেঘলা ব্যাপার আছে, ভাষা ভাষা। তো আমি এসে বললাম, দাদা মেঘ নেই, কিন্তু একটা হালকা হালকা, কী মনে হচ্ছে বৃষ্টি হবে? কি করে বলি, হতেও পারে।
কারণ গরমকালে যেরকম হয়, জট করে বৃষ্টি চলে এলো, হতেও পারে। হ্যাঁ, এখন মাথা গরম আছে, তো বৃষ্টিটা হোক, আমার মাথাটা ঠান্ডা হোক, তারপরে এসো। বিলিভ মি, আমি কাঁদতে কাঁদতে ইন্দ্রপুরি থেকে চলে এসেছিলাম, যে তাহলে লোকটা আমাকে এরকমভাবে বললেন কেন। একবারই না বলতে পারতেন যে না বাবু এখন কোনো চরিত্র নেই, হলে তোমাকে ডাকবো। তখন আমার ওই 3310 ওই নকিয়ার ওই সেটটা ছিল, তা আমাকে ডাকতেই পারতো, ফোন নম্বর তো ছিলই, আর ল্যান্ডলাইনও ছিল তখন আমার। তো এরকম অনেক অনেক এরকম চা দিতে এসছে, মানে আই ওয়াজ মাস্টার রিন্টু, দ্য ফেমাস মাস্টার রিন্টু, যার নামে টিকিট বিক্রি হতো। আমাকে চা দিতে এসছে, একটা চায়ের বড় ট্রে, তার মধ্যে ধরো 7-8টা গ্লাসে চা রয়েছে, প্লাস্টিকের ভাঁড়ে চা রয়েছে 7-8টা। তা আমি বুঝতে পারিনি, সবাই তো আর্টিস্ট। তা আমি মানে উনি এমনভাবেই নিয়ে এসছেন যে স্বভাবতই হাতটা কাঁচের গ্লাসের দিকেই যাবে। না না না, ওটা না, প্লাস্টিক, ওগুলো আর্টিস্টদের জন্য। এই জিনিসগুলো মানে এখনো এবার তুমি ভাবো তাহলে আমি কে, তাহলে আমি কি অভিনেতা নই? সেই লোকটি যখন আমার আবার উত্থান শুরু হলো, পরপর ছবি হিট হচ্ছে, ওয়ান্টেড, টাইগার, লোকে ডাকছে, লোকের ভালো লাগছে, তখন আবার সেই লোকটি বলছি দেবের জন্য একটু কপি বানাচ্ছি, তোমাকে দিয়ে যাচ্ছি আসতে করে, মানে এরকম একটা ব্যাপার। রিলেশনশিপটা এরকম জায়গা। কিন্তু কোনোদিনই আমি প্রতিবাদ করিনি, কোনোদিনই আমি কাউকে বলিনি যে আমি দুঃখ পেয়েছি, বা কোনোদিনই আমি ইন্ডাস্ট্রিতে কারোর কাছে নাকে কাঁদিনি। আমি কাজ চেয়েছি, তারা জানেন, যথেষ্ট জানেন, ইন্ডাস্ট্রির লোকেরা যথেষ্ট জানেন হু ইজ মাস্টার রিন্টু অ্যান্ড হাউ মাচ ক্যাপেবিলিটি হি হ্যাজ অ্যাজ অ্যান অ্যাক্টার। তো সেক্ষেত্রে আমি জানি যে আমার গিয়ে ফালতু গাড়ি ভাড়া খরচা করে লাভ নেই, ওর থেকে ওই গাড়ি ভাড়ার পয়সা আমি আমার বাড়িতে টিফিন করব সবাইকে নিয়ে। যা দিন যাচ্ছে, যা দিন আসছে, আমার তো বিশ্বাস যে কি জানি না, মানে ইন্ডাস্ট্রিটা যেভাবে এগোচ্ছে তাতে আগামী দিনে কতটা রেজিস্ট করবে এ নিয়ে আমার সন্দেহ আছে। মানে সিরিয়াল তো তবু লোকে দেখছেন, সিনেমা তো বন্ধই, প্রায় কিছু ভালো সিনেমা হচ্ছে, লোকে যাচ্ছেন, হলমুখও হচ্ছেন, কিন্তু সিনেমা যে একেবারে খুব কমে গেছে তাও নয়, অনেক সিনেমা তো হচ্ছে, সেগুলো ফ্লপ হচ্ছে, সেগুলোকে বিভিন্ন চ্যানেলে দিয়ে দেওয়া হচ্ছে, মোবাইলে। এবারে ছবি তৈরি শুরু হয়ে গেছে মোবাইলের জন্য। তো ব্যাপারটা এরকম জায়গায়, যাই হোক, আমাদের আর্টিস্টদের করে খেতে হবে, আমাদের এটাই জীবন। তার মাঝে আমি নিজেকে সরিয়ে নিয়েছি, বেছে নিয়েছি যে না, আমার লড়াইটা অনেক কঠিন, তাই জন্য আমার সংসারটা আমাকে চালাতে হবে, আমার কিছু একটা কাজ করতে হবে, তাই জন্য আমি একটা প্রাইভেট জব করি। এই যে তুমি প্রাইভেট কাজ করছো, এই যে প্রাইভেট জব করছো, যাই করছো, তার মধ্যে তো একটা তো ইচ্ছে, যেহেতু তুমি অভিনয়কে ভালোবাসো, একটা তো ইচ্ছে থাকে, মানে মাঝে মধ্যে কখনো ইচ্ছা হয় যে না আমি আবার ক্যামেরায় কাজ করতে চাই, যে ছোট্ট রিন্টুর যে সাফল্যটা সেটা ফিরে পেতে চাই। তুমি তো বললে যে তুমি সেই সুযোগটা পাচ্ছ না, সেটার জন্য তুমি মানে নিজে থেকে কিছু চেষ্টা করছো না? চেষ্টার আর কি আছে, চেষ্টার দেখো এখনকার দিনে সোশ্যাল মিডিয়ার যুগে, বা এই যে এত অ্যাডভান্সড হয়ে গেছে পৃথিবীটা, সেখানে নতুন করে চেষ্টা করার তো কিছু নেই। আমার তো প্রচুর এরকম মানে ফেসবুকে কে দেয়, কারা দেয় আমি জানি না, হ্যাঁ, প্রচুর ছবি তারা পোস্ট করে। আমি কিন্তু ফেসবুক আমার নামেই আছে, আমি ফেসবুকে কিচ্ছু পোস্ট করি না, আমার মেয়ের সাথে একটুখানি খুনসুটি, ওই যা পোস্ট করি, এর বাইরে কোনো আমার আলাদা করে পোস্ট নেই ফেসবুকে। কিন্তু অনেক লোক দেখেছি আমাকে নিয়ে, সোমকে নিয়ে পোস্ট করছে, ওই করছে, সেই করছে, অনেকে গালমন্দও করছে, সেটাও ঠিক আছে, করুক, যে যার যেরকম, কাউকে ভালো লাগতেও পারে, কাউকে ভালো লাগতে নাও পারে, তবে ভালো লাগার পরিমাণটা অনেক বেশি, ভালো না লাগার পরিমাণটা খুব কম, বা না বললেই চলে। তো যাই হোক, তো দেখো, খুব রিসেন্ট একটা ঘটনা তোমাকে বলছি। আমি আমার এই ডান চোখে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, পড়ে গিয়ে এই ডান চোখে খুব ব্যথা পেয়েছিলাম এবং লাল হয়ে গেছিলো চোখটা, পুরো মানে কর্নিয়াটা শুধু বেঁচে গেছিলো, নইলে আমার কপালে দুঃখ ছিল। তো আমি এই কদিন আগে
একজন ভালো আই স্পেশালিস্ট আমাদের বিদ্যাসাগর হসপিটালে বসেন, তা আমি কার্ড করে দেখাতে গেছি। আমি কোনো প্রাইভেট, আমার মধ্যে ওই ব্যাপারটা নেই। আমি খুব সাধারণ চলাফেরা করতে পছন্দ করি। আমি সাইকেল করে চলে গেলাম, হাঁটতে হাঁটতে চলে গেলাম, এরকম মানে সাধারণ জীবনযাপনে বিশ্বাস করি। আর এবং আমি তাই তো, আমি ছোটোবেলা থেকেই স্টার। আমার কাছে নতুন করে আজকে আমি স্টার নই। স্টারডামটা আমার ছোটোবেলাতেই পাওয়া হয়ে গেছে। ছোটোবেলাতেই আমাকে এরকম কাঁধে করে নিয়ে লোকে নেচেছে, ফলে আমার কাছে এটা নতুন করে অহমিকা এই ব্যাপারটা নয়। আমি খুব মানে সাধারণভাবে থেকে অসাধারণ হওয়াটাই আমার জীবনের লক্ষ্য। তো যেটা বলছিলাম, তো আমি গেছি এরকম চক্ষু ডিপার্টমেন্টে। তখন একজন নার্স আমাকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা, মানে মানুষের ফার্স্ট রিয়াকশানটা কি, মানে এরকম একটা মানে এটা চেনা লাগছে। তা উনি বলেন, আচ্ছা আপনি কি অভিনয় করতেন? বললাম, হ্যাঁ ম্যাডাম, আমি অভিনয় করতাম। এখন করেন না? আমি বললাম যে না, করি, কিন্তু এখন সেই রকমভাবে করি না, খুব একটা ভালো কাজ না হলে করি না। না, আপনারই তো সমসাময়িক ওই তখন সোহমের ছোটোবেলার নামটা বলে, মাস্টার বিট্টু সোহম, ও আজকে দেখুন এত বড় হিরো হয়ে গেছে, বিধায়ক হয়ে গেছে। আমরা খুব ভালো বন্ধু আছি, ছিলাম। ও হয়েছে ওর ভাগ্যে, আমি হতে পারিনি আমার দুর্ভাগ্যে। তবে চেষ্টা করছি। মানে এর বাইরে আমার কাছে বলার কিছু নেই বোন। প্রত্যেক মুহূর্তে আমাকে এই কম্প্যারিজন কেন মানুষ করেন আমি ভেবে পাই না। ওর ছিল কপালে। দেখো, মানতে তো হবে, আমাদের ইন্ডাস্ট্রিটা 60 হচ্ছে তোমার লাক, 40 তোমার কাজ। এটা আমি স্বয়ং অমিতাভ বচ্চন বলেছেন, মিঠুন চক্রবর্তীও বলেন। কপালে না থাকলে রণিত রায় হতে পারতো না। আজকে গিয়ে রণিত রায়, এই বয়সে গিয়ে রণিত রায় হলেন। কবে থেকে সেই চেষ্টা করছেন, লড়াই চালিয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে ও কপালটা ছিল, ও চেষ্টাটা করেছে। যে সময়টা আমি প্রত্যেককেই বলি, যে সময়টা আমি বেহালা কলেজের কমন রুমে ইউনিয়নবাজি করে কাটিয়েছি, একই পার্টি করেছি, আমি জিএস ছিলাম, একই পার্টি করেছি, সেই সময়টা ও টালিগঞ্জে গিয়ে কাটিয়েছে। কাজ ওরও ছিল না, মানে একটা হয় না বয়ঃসন্ধিকাল বলি না আমরা, 17-18, ওই সময়টা কোনো ক্যারেক্টার থাকে না। তারপর একটু বড় হলে তারপরে চরিত্রগুলো আসে। তা ওই সময়টা তো কোনো ক্যারেক্টার থাকে না। এই টিনেজ প্রেম এগুলো তো আজকের কনসেপ্ট। এগুলো তো মেলোড্রামা বা এই ধরো যখন পুরনো পরিচালকরা ছিলেন তখন তো এই ব্যাপারগুলো ছিল না। রাজদা বা এই ধরনের পরিচালকরা যখন এলেন তখন এই কনসেপ্টগুলো এলো। তো সেক্ষেত্রে ও ওখানে গিয়ে চাটা খেয়েছে, টালিগঞ্জে পড়ে থেকে চাটা, সেই চা আমি কমন রুমে খেয়েছি, ইউনিয়ন রুমে খেয়েছি। তো ওর ভাগ্য ও তৈরি করেছে, পরিশ্রম প্লাস ভাগ্য সাথ দিয়েছে। আমিও পার্টি করেছিলাম, ও পার্টি করেছিল। আজকে ও একজন বিধায়ক, আমি নাথিং। সবটাই ভাগ্য এবং কিছুটা ক্যালকুলেটিভ হতে হবে প্রত্যেকটা লোককে। যে আমি দেখো, আমাকে গাইড করার কে ছিল তখন? আমি খুব সাধারণ, তুমি তো আমার বাড়িতে এসেই বুঝতে পারছো, আমি খুব সাধারণ পরিবারের একটি ছেলে। এবং আমাকে গাইড করার বলতে গেলে মায়েরও তো বয়স হচ্ছে। মা একটা টাইমে গিয়ে তো তার তো আর বুদ্ধি কাজ করবে না, বা সে আমাকে নতুন যুগের ব্যাপারগুলো তো সে জানে না। তো সেক্ষেত্রে বলতে পারছেন না, আমাকে গাইড করতে পারছেন না। বাকি যারা রয়েছেন আমার আশেপাশে, আমার স্ত্রী বা আমার বন্ধু বান্ধব, তারাও ইন্ডাস্ট্রি সম্পর্কে অতটা ওয়াকিবহল নয়। তো সেক্ষেত্রে সেই সময়টা আমি প্রচণ্ডই হারিয়ে গেছিলাম। তারপরে অনেক কিছু জীবনে দুর্ঘটনা ঘটে গেছে। রিসেন্ট একটা দুর্ঘটনা ঘটলো, চুপচাপ আসছি বাড়িতে, একটি গাড়ি এসে ধাক্কা মারলো। প্রায় 1.5 মাসের মতো আমি বিছনায় ছিলাম।
পায়ে স্টিচ হলো, পুরো এইটা ডিসলোকেট হয়ে গেছিলো। যাই হোক, এরকম প্রায় হলো, কপালে ছিল, হয়ে গেল। দুপুরবেলা খেতে আসছি, দুম করে এসে মেরে দিল, কোনো কারণ নেই, কিছু নেই, গলি দিয়েছে মেরে দিল। তো আমি কোনোদিনই হার মানিনি, শুধু ঈশ্বরকে বলি তুমি আমাকে লড়ার ক্ষমতা দাও, আমি আমার পরিবারটাকে বাঁচাতে যেন পারি। সবার আগে তো পরিবার। দেখো, কাজে যায় তুমি যত বড় স্টারই হও না কেন, সচিন তেন্ডুলকারও হও বা সৌরভ গাঙ্গুলি হও বা অমিতাভ বচ্চন হও, যাই হও না কেন, দিনের শেষে প্যাক আপ বলার পর বা টেস্টটা শেষ হয়ে যাওয়ার পর কিন্তু তুমি তোমার খেলাটা শেষ করে বাড়িতেই ফিরবে। আর যখন বেরোবে বাড়ি দিয়েই বেরোবে। তো সেই বাড়িটার থেকে লক্ষ্য রাখাটা আজ বাবার অবর্তমানে আমার ওপর দায়িত্বটা রয়েছে। সেই দায়িত্বটা আমি চেষ্টা করছি পালন করার। হয়তো বাবার মতো শক্ত হাতে পারছি না, অত তো এক্সপিরিয়েন্স আমার সংসারে নেই, মানে একটা টাইমে তো বাউন্ডুলে ছিলাম। তো সেই ক্ষেত্রে এখনও আমি ঠিকঠাক বাজার করতে পারি না, আমার কাকা হেল্প করেন আমাকে, বাজার টাজারে খুব একটা পারি না, তাও মা বললে এটা নিয়ে আসবি, এটা এরকম হয়, ওটা সেরকম হয়, এরকম আর কি। তো লড়াই চলছে, তবে যন্ত্রণা বুকে আছে, খুবই যন্ত্রণা আছে। যদি একজনও কেউ একটু সাহস দেখাতেন আমাকে নিয়ে, যে না এই ছেলেটাকে নষ্ট হতে দেবো না, মানে এর ট্যালেন্টটাকে নষ্ট হতে দেবো না, বৃথা এর ট্যালেন্টটাকে হতে দেবো না, তাহলে আমার মনে হয় যে অনেক বড় কিছু আমি দিতে পারতাম। একটা ভালো চরিত্র দিতে পারতাম, লোকের মনে দাগ কাটার মতো একটা চরিত্র দিতে পারতাম, লোকের মনে এই বিশ্বাসটা জন্মাতো আবার যে না, রিন্টু ইজ রিন্টু। তো একদমই তুমি বললে ছোটোবেলার যে সাফল্য সেটা বড়োবেলায় পাওনি, সেটা একটা মানে তোমার অভিমান, যন্ত্রণা, যেটা বলবো সেটাই একই হবে, যে যন্ত্রণা হয়ে গেছে আস্তে আস্তে অভিমানটা। তো তোমাকে যদি এখন আমি জিজ্ঞেস করি, রিন্টুদা তুমি এখন বর্তমান যেসব পরিচালক রয়েছে তাদের মধ্যে কাদের সাথে তোমার কাজ করার একটা ইচ্ছে রয়েছে বা সুযোগ আসলে তুমি করবে? সকলের সাথে। কেন বলছি? কারণ প্রত্যেক পরিচালকের পরিচালনা করার দিকগুলো বা ধরনগুলো আলাদা আলাদা। হয়তো রামের কাছে শ্যাম শিখেছে, শ্যাম আজকে একজন পরিচালক, প্রতিষ্ঠিত পরিচালক, কিন্তু তারও কিন্তু নিজের কিছু আছে, ঠিক আছে? সেক্ষেত্রে বলবো আমি রাজদার সাথে কাজ করার আমার হয়নি, রাজ চক্রবর্তীর সাথে, ওই একটা শখ আছে। তারপর এখন শিবদার সাথে কাজ করার শখ রয়েছে, শিবদার সাথে অভিনয় করেছি আমি। রানী রাসমণির সিরিয়াল হয়েছিল দূরদর্শনে, দেবাংশু সেনগুপ্তের পরিচালনায়। ওখানে অনুরাধা আন্টি করেছিলেন রাসমণির চরিত্র, তা আমি করেছিলাম যদুনাথ, আর শিবদা করেছিলেন কালীপ্রসন্ন। তো ওই শিবদার সাথে অভিনয় করার, তা শিবদার সাথে কাজ করার খুব একটা ইচ্ছে আছে। হ্যাঁ, তো এরকম অনেক পরিচালক আছেন যাদের মানে কি বলবো, মানে অত্যন্ত ট্যালেন্ট, এবং নতুন কিছু পরিচালকরা এসছেন আমি দেখছি, তারাও অত্যন্ত ভালো কাজ করছেন। তো সবাই সবার সাথেই কাজ করার ইচ্ছে আছে, কিন্তু সবাইয়ের মধ্যে কেউ একজন তো ডাকুক। একদমই, তোমার কথা শুনে তারা যদি শুনতে পায় অবশ্যই তোমাকে ডাকবে, সেই আশা রইল। তো তোমাকে একদম শেষে একটা প্রশ্ন করবো, যে এখন অনেক ছোট ছোট ছেলেমেয়েরা, মানে আগে যেটা খুব কম হতো, তোমাদের সময় যেটা কম হতো, এখন ওরা সিরিয়াল করছে, সিনেমা করছে, বিভিন্ন রকম এখন ওয়েব সিরিজেও ছোটো ছেলেমেয়েদের দেখা যাচ্ছে। তো অনেকেই হয় যে ছোটোবেলা থেকে অভিনয় একটু আগ্রহী, কিন্তু বাবা মা পড়াশোনার চাপে বা পড়াশোনার পাশাপাশি গান, নাচ, আঁকা এগুলো ছেড়ে অভিনয়টা দিতে হয়। তাদের মানে বাচ্চাদের জন্য না, বিশেষ করে তাদের বাবা মার জন্য তুমি কি বলতে চাও? আমি অবশ্যই বলবো যে ডেফিনেটলি আপনারা বাচ্চার ট্যালেন্ট যদি ট্যালেন্টেড হয়, তাহলে ডেফিনেটলি এই ইন্ডাস্ট্রিটাতে রাখুন। এবং আস্তে আস্তে আমরা দেখছি, তো এই তো আমি দিতিপ্রিয়াকে দিয়েই দেখলাম, দেখো কত ছোট্টবেলায়, কত অল্প বয়স, কিন্তু কি সুন্দর অভিনয় করেছে ওই বয়স্ক রাসমণির চরিত্রে। হ্যাঁ, তো এরা ট্যালেন্টেড, এদেরকে বলতেই হবে এরা ট্যালেন্টেড। তো সেই ট্যালেন্টটাকে নষ্ট করে লাভ নেই। আজকে তুমি ভাবতে পারবে, তুমি জানো কি জানি না, ভূতু যে সিরিয়ালটাতে ভূতু করতো, ভূতু মানে প্রচণ্ড বিখ্যাত শ্রীলঙ্কায়, কেননা জিয়েতে ওই ভূতুর ক্যারেক্টারটাও জিয়েতেও করেছে, মানে হিন্দিটায়, আর ওটাই জি তামিলে শ্রীলঙ্কায় টেলিকাস্ট হতো।
তো এতটাই ওরা ট্যালেন্টেড। আর এখন তো তোমার সুযোগ আছে, এখন সুযোগ আছে মানে কি, এখন তুমি চাইলে নাচের স্কুল 10খানা পাবে। আগে তো নাচের স্কুল এরকম এত তুমি ঘন ঘন পেতে না। আজকে তুমি অ্যাক্টিং স্কুল যদি মোটামুটি একটু ভালো ইনস্টিটিউশন তুমি খোঁজো, অনেকগুলোই পাবে, তখন এরকম ছিল না। আজকে তুমি যদি চাও, যেমন ধরো আমার একটা ছবির কথা বলি, গুরুদক্ষিণা। তো ছোটোবেলা থেকে মিলে সুর মিলা মেরা তোমারা, ওটা দেখে আমি অভ্যস্ত। আমাদের যেটা দূরদর্শনে হতো, খুব দেখতাম বসে বসে, ঠিক আছে। আর আমি আমরাই বলছি না, ফিল্মি, আর ঝাঁকড়া ঝাঁকড়া চুল। তা আমার অ্যাটিটিউডটাই ছিল হচ্ছে জাকির হোসেনের মতো। আর আমি চলে গেলেন কদিন আগে, এটা আমার কাছে খুব প্যাথেটিক। বিশেষ করে বাচ্চাদের বাবা মাদের আমি বলবো যে আপনারা যদি এরকম ট্যালেন্ট দেখেন বাচ্চার মধ্যে, তাকে জোর করে সৌরভ গাঙ্গুলি বানানোর দরকার নেই। তাকে নাটকে ভর্তি করুন, ভালো জায়গায় নাটক করুক। হ্যাঁ, সিএলটি আছে, আমি জানি না এখনও সিএলটি ক্লাস হয় কি না। তো ভালো জায়গায় নাটক শিখুক, আস্তে আস্তে এদিকেও কেরিয়ার আছে। কে বলেছে কেরিয়ার নেই? অনেক বড় কেরিয়ার আছে। ঋদ্ধি করছে না, ঋদ্ধি তো বম্বেতে গিয়ে কাজ করলো, তাহলে কেরিয়ার নেই? আছে, নিশ্চয়ই আছে। তো আছে কেরিয়ার, তো আপনারা সেটা জাজ করবেন, আপনারাই পারবেন। যেটা আমার মা পেরেছিলেন আজ থেকে বহু বছর আগে, মানে তখন বললাম না যে তখন বাঙালি সমাজ বলতো, ও বাবা এই লাইনটা একদম বাজে, সিনেমা করে, মানে মানে ও উচ্চন্নে গেছে ওই ছেলে। হ্যাঁ, কিন্তু আজকে তো আর সেই ভাবনাটা নেই। তো সেক্ষেত্রে আপনারা এগিয়ে আসুন, বাচ্চাদের ট্যালেন্টকে জাস্টিফাইড করুন যে ও কোন দিক দিয়ে এগোতে চাইছে, ও কোন দিকে ওর ন্যাকটা বেশি, সেই দিকেই। যদি আপনারা ভাবেন যে ওকে আমি সিরিয়াল করাবো, অথচ দেখা গেল খুব ভালো ফুটবলার ও হতে চাইছে, ওর পায়ে কাজটা ভালো, ফুটবল খেললে ও পাটা ও চলে ভালো, তাহলে আপনি ওই দিকেই ঠেলুন। ওকে দেব বা জিৎ বানানোর কোনো দরকার নেই। এটা আমি বলবো এখনকার গার্জিয়ানদের উদ্দেশ্যে। একদমই, তোমার যেই আক্ষেপগুলো শুনলাম, তোমার সাফল্য শুনলাম, নতুন করে পথ খুঁজে পরিবার চালাচ্ছ, সব কিছু শুনলাম। আমরা আবার দেখতে চাই, দর্শক কিন্তু মাস্টার রিন্টুকে ভোলেনি, দর্শক তোমাকে দেখতে চায় আবার। অনেক তোমার জন্য শুভকামনা রইল।